পদ্মাপাড়ের ছোট্ট গ্রাম বিরানগর। গ্রামটি যেন এক টুকরো শান্তি, যেখানে পদ্মার জলের শব্দ প্রতিদিন গায়ে মেখে জেগে ওঠে মানুষ। বিরানগরের মধ্যবিত্ত পরিবারের ছেলে রায়হান সদ্য শহরে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে গ্রামে ফিরেছে সে। শহুরে জীবন তার কাছে মেশানো অনুভূতির স্মৃতি। শহর তাকে শিক্ষা দিয়েছে, কিন্তু শান্তি দিতে পারেনি। তাই গ্রামের ডাক তাকে টেনে এনেছে। রায়হানের ছোট্ট এক চিলেকোঠার ঘর, যেখানে শৈশবের স্মৃতি লুকিয়ে আছে। ফেরার পর তার দিনগুলো কাটত নদীর পাড়ে বসে। পদ্মার জলের মাঝে এক ধরনের শান্তি ছিল, যা তাকে শহরের সব যান্ত্রিকতা ভুলিয়ে দিত। গ্রামের লোকেরা বিরানগরের এক কোণায় থাকা প্রাচীন বনের ব্যাপারে চিরকালই ভীত ছিল। লোকমুখে শোনা যেত, বনটি অভিশপ্ত। রাতের আঁধারে সেখানে যাওয়া মানে নিজের জীবনের ঝুঁকি নেওয়া। নানান রকম গল্প প্রচলিত ছিল। কেউ বলত, সেখানে নাকি এক সুন্দরী মেয়ের আত্মা থাকে, যে মানুষকে ভুলিয়ে নিয়ে যায়। আবার কেউ বলত, বনে ঢোকার পর কেউ আর জীবিত ফিরে আসেনি। রায়হান এসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দিত। তার যুক্তিবাদী মন এসব বিশ্বাস করত না। একদিন বিকেলে রায়হান তার ডায়েরি আর কলম নিয়ে পদ্মার ধারে বসে কবিতা লিখছিল। নদীর বাতাসে তার মন ভালো লাগছিল। তখনই হঠাৎ তার চোখে পড়ল এক মেয়েকে। মেয়েটি একেবারে পাশের বনের দিক থেকে ধীরে ধীরে হেঁটে আসছিল। মেয়েটির রূপ ছিল যেন স্বর্গের এক অপ্সরা। তার পরনে সাদা শাড়ি, বাতাসে চুল উঠছে, আর মুখে ছিল এক অদ্ভুত মায়াবী হাসি। রায়হান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। মেয়েটি এসে একেবারে নদীর ধারে দাঁড়াল। রায়হান এগিয়ে গিয়ে বলল, তুমি এখানে একা কি করছ? এই বনে তো কেউ আসে না। মেয়েটি মৃদু হেসে উত্তর দিল, আমি এখানে প্রায়ই আসি। তোমাকে তো আগে কখনো দেখিনি। তুমি নতুন এসেছ। রায়হান জানাল, সে শহর থেকে সদ্য ফিরেছে। দুজনের মধ্যে কথা হতে লাগল। তোমার নাম কি? রায়হান প্রশ্ন করল। মাধবী, মেয়েটি বলল। মাধবীর গলায় এমন এক কোমলতা ছিল, যা রায়হান আগে কখনো শোনেনি। এরপর থেকে প্রতিদিন বিকেলে রায়হান নদীর পাড়ে যেত, আর মাধবী সেখানে আসত। তাদের মধ্যে কথার ঝরনা বইতে থাকল। মাধবী কথা বলার সময় তার চারপাশে এক ধরনের শান্তি তৈরি করত। কিন্তু মাধবী সম্পর্কে একটা অদ্ভুত রহস্যময়তা ছিল। সে কখনো তার বাড়ির কথা বলত না, কখনো নিজের অতীত নিয়ে কিছু শেয়ার করত না। রায়হানের মনে প্রশ্ন উঠত, কিন্তু সে তা জিজ্ঞেস করত না। কারণ মাধবী যখন হাসত, তখন সে সব ভুলে যেত। মাধবীর সাথে দেখা করার পর থেকে রায়হানের জীবনে এক ধরনের পরিবর্তন আসতে শুরু করল। মাধবীর উপস্থিতি যেন তার একঘেয়ে জীবনে রং এনে দিল। রায়হান প্রতিদিন অপেক্ষা করত বিকেলের জন্য, যখন মাধবী নদীর ধারে আসত। তবে যতই মাধবীর সাথে সময় কাটত, ততই তার মধ্যে এক ধরনের কৌতূহল জন্ম নিতে লাগল। মাধবী কখনো নিজের বাড়ির কথা বলত না। সে বলত, আমি এই বনের কাছেই থাকি। এই নদী আর বনের চেয়ে সুন্দর জায়গা আর হয় না। একদিন রায়হান সাহস করে জিজ্ঞেস করল, তুমি কি এখানে একা থাকো? তোমার পরিবার কোথায়? মাধবীর মুখের হাসি মুহূর্তেই ফিকে হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, আমি অনেক আগে থেকেই একা। আমার পরিবার নেই। রায়হান আর কিছু জিজ্ঞেস করতে সাহস পেল না। মাধবীর সাথে রায়হানের দেখা করার বিষয়টি গ্রামের লোকদের চোখে পড়তে শুরু করল। একদিন গ্রামের প্রবীণ মানুষ দাদু মিয়া তাকে ডেকে বললেন, তুমি প্রতিদিন ওই নদীর ধারে একটা মেয়ের সাথে দেখা করছ, তাই না? রায়হান চমকে গিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? দাদু মিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওই মেয়ে মাধবী হবে। আমি অনেকদিন আগে থেকেই জানি। কিন্তু শোন, তুমি তার থেকে দূরে থাকবে। কিন্তু কেন? রায়হান প্রশ্ন করল। দাদু মিয়া গম্ভীর গলায় বললেন, মাধবী মানুষ না, আত্মা। বছর 10 আগে সে নদীতে ডুবে মারা গিয়েছিল। এরপর থেকে সে এই বন আর নদীর মাঝে ঘোরাফেরা করে। ওকে যে ভালোবাসে, তার জীবন ধ্বংস হয়ে যায়। রায়হান দাদু মিয়ার কথা বিশ্বাস করতে পারল না। সে ভাবল, এসব কুসংস্কার। কিন্তু তার মনের মধ্যে সন্দেহের বীজ অজান্তেই বপন হয়ে গেল। এক রাতে রায়হান তার জানালার ধারে বসেছিল। হঠাৎ তার মনে হল, বাইরে বনের দিক থেকে কোনো মিষ্টি সুর ভেসে আসছে।
কৌতূহলী হয়ে সে বাইরে গেল। চাঁদের আলো পদ্মাপাড়ের বনের গাছগুলো ভৌতিক লাগছিল। কিন্তু রায়হানের চোখ আটকে গেল বনের এক কোণায়। সেখানে মাধবী দাঁড়িয়েছিল, একদম চাঁদের আলো যেন দুধের মতো সাদা। রায়হান এগিয়ে গিয়ে বলল, তুমি এই রাতে এখানে কি করছ? মাধবী মৃদু হেসে বলল, আমি তো এখানেই থাকি। চলো, বনের ভেতর হাঁটি। রায়হান কিছুটা দ্বিধা নিয়েই মাধবীর সাথে হাঁটতে লাগল। বনের ভেতর হালকা কুয়াশা ছিল আর অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ মাধবী থেমে বলল, তুমি কি জানো এই বনটা আমার মতো? মানে? রায়হান অবাক হয়ে প্রশ্ন করল। এই বনে যেমন রহস্য লুকিয়ে আছে, তেমনি আমার জীবনেও অনেক কিছু আছে যা তুমি জানো না। রায়হান বলল, আমি জানি তুমি কিছু লুকাচ্ছ, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি সব সত্য জানতেও প্রস্তুত। মাধবীর চোখে পানি চলে এলো। সে বলল, তুমি বুঝতে পারছ না। আমার ভালোবাসা তোমার জীবনকে ধ্বংস করতে পারে। রায়হান তার হাত ধরল আর বলল, আমি তোমার জন্য সব ঝুঁকি। পরদিন সন্ধ্যায় মাধবী নিজে থেকে রায়হানকে তার জীবনের গল্প বলতে শুরু করল। অনেক বছর আগে আমি এই গ্রামে থাকতাম। আমার বয়স তখন মাত্র 1-8। আমি খুব সাধারণ এক মেয়ে ছিলাম, কিন্তু ভালোবাসা আমাকে ধ্বংস করেছিল। একদিন একজন যুবক আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে ভাঙচুর করল। আমি লজ্জা, অপমান আর দুঃখে পদ্মার জলে ঝাঁপ দিয়েছিলাম। রায়হান শুনে স্তব্ধ হয়ে গেল। সে বলল, তুমি তাহলে এখন কেন এখানে? মাধবী বিষণ্ণ হাসি দিয়ে বলল, আমার আত্মা এই জায়গা ছেড়ে যেতে পারেনি। আমি এখানে আটকে আছি। মাধবীর অতীত জানার পর রায়হানের মন ভেঙে গেল। সে কখনো ভাবেনি এমন একজন সুন্দর মেয়ের জীবনে এত দুঃখ লুকিয়ে থাকতে পারে। কিন্তু তার ভালোবাসা মাধবীর প্রতি আরও গভীর হয়ে উঠল। তুমি যদি জীবিত না থেকেও আমার কাছে আসতে পারো, তাহলে আমি তোমাকে মুক্ত করতে পারি। আমি তোমার পাশে থাকব, রায়হান প্রতিজ্ঞা করল। মাধবী তাকে থামিয়ে বলল, তুমি জানো না এটা কতটা কঠিন। আমি মুক্তি পেতে চাই না, কারণ এই জায়গা আমাকে ধরে রেখেছে। তোমার মতো কেউ যদি আমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে হয়তো আমার মুক্তি সম্ভব। কিন্তু তার মানে তুমি আমাকে হারাবে। তুমি কি সেটা চাও? রায়হান মাধবীর কথায় কাঁপা গলায় বলল, তুমি যেখানেই থাকো, আমি তোমাকে ভালোবাসব। তুমি মুক্ত হওয়ার যোগ্য। পরের দিন রায়হান গ্রামের পুরনো গ্রন্থাগারে গেল। মাধবীর মুক্তির জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল। সেখানে সে অনেক পুরনো গল্প আর ইতিহাস পড়ল। বীরনগরের বনের অভিশাপ সম্পর্কে একটি বইয়ে লেখা ছিল, যদি অভিশপ্ত আত্মার কোনো চেনা ভালোবাসার মানুষ তার মুক্তির জন্য সবকিছু ত্যাগ করতে রাজি হয়, তবে আত্মা মুক্তি পেতে পারে। তবে তা সহজ নয়। আত্মার অতীত ও কষ্টকে মেনে নেওয়া এবং তাকে গ্রহণ করা সবচেয়ে বড় পরীক্ষা। রায়হান জানল, মাধবীর মুক্তি সম্ভব, কিন্তু তার জন্য তাকে নিজের জীবনের ঝুঁকি নিতে হবে। রায়হান একদিন মাধবীকে বলল, তুমি যদি মুক্ত হতে চাও, আমাকে তোমার সবকিছু জানাতে হবে। তুমি কোথায় থাক, তোমার আত্মা এই বনের মধ্যে কোথায় আটকে আছে? মাধবী কাঁপা গলায় বলল, আমি বনের মাঝখানে এক পুরনো কুটিরে থাকি। সেখানে আমি শেষবার বেঁচেছিলাম। যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো, তবে আমাকে সেখানে নিয়ে যেতে হবে। তবে জানো, সেখানে যেতে হলে তোমাকে অনেক ভয়ানক জিনিসের মুখোমুখি হতে হবে। রায়হান দৃঢ় গলায় বলল, আমি সবকিছু সহ্য করতে পারব। রায়হান আর মাধবী এক রাত গভীর বনে ঢুকল। রাতের বেলা বনের দৃশ্য ছিল আরও ভয়ঙ্কর। গাছগুলো যেন কোনো দৈত্যের মতো হাত বাড়িয়ে রেখেছিল। চারপাশে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। বনের গভীরে একটি পুরনো কুটির দেখা গেল। কুটিরটি ভাঙাচোরা, চারদিকে শিকড় আর লতাপাতা দিয়ে ঢাকা। মাধবী বলল, এই জায়গাতেই আমি মারা গিয়েছিলাম। এই কুটির আমার শেষ আশ্রয়। রায়হান কুটিরের দরজা ঠেলে ভেতরে ঢুকল। সেখানে একটা মলিন চৌকি আর দেওয়ালে ঝোলানো একটি আয়না ছিল। মাধবী হঠাৎ থেমে বলল, এই আয়নার মধ্যে আমার আত্মা বন্দী। রায়হান অবাক হয়ে বলল, আমি কিভাবে তোমাকে মুক্ত করব? মাধবী জানাল, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, তবে এই আয়নার দিকে তাকিয়ে আমাকে ডেকো। কিন্তু জেনে রাখো, এ কাজ তোমার জীবন বিপন্ন করতে পারে।
রায়হান আয়নার দিকে তাকিয়ে বলল, মাধবী, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি মুক্ত হও। আয়নাটি হঠাৎ অদ্ভুতভাবে জ্বলজ্বল করতে লাগল। বনের ভেতর ঝড় উঠল। রায়হান অনুভব করল তার চারপাশ অন্ধকারে ঢেকে যাচ্ছে। মাধবীর কণ্ঠ শোনা গেল, তুমি কি নিশ্চিত? মুক্তি পেলে আমি আর তোমার কাছে আসতে পারব না। রায়হান কাঁপা গলায় বলল, তোমার সুখী আমার একমাত্র চাওয়া। তুমি মুক্ত হও, মাধবী। আয়নার ভেতর থেকে মাধবীর মূর্তি বেরিয়ে এল। তার চোখে পানি, কিন্তু মুখে শান্তির হাসি। ধীরে ধীরে সে পদ্মার জলের দিকে হাঁটতে শুরু করল। পদ্মার ধারে দাঁড়িয়ে মাধবী বলল, তোমার ভালোবাসা আমাকে মুক্ত করল। আমি এই পৃথিবী ছেড়ে যেতে পারব, কিন্তু জেনে রাখো আমার আত্মা চিরকাল তোমার পাশে থাকবে। রায়হানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে বলল, আমি তোমাকে কোনোদিন ভুলব না। মাধবী ধীরে ধীরে নদীর জলে মিলিয়ে গেল। তার সাথে নদীর চারপাশের বাতাসে যেন এক ধরনের শূন্যতা তৈরি হল। পরদিন ভোরে রায়হান নদীর ধারে বসেছিল। পদ্মার জল শান্ত ছিল, আর বাতাসে মাধবীর গানের মতো মিষ্টি সুর ভাসছিল। রায়হান জানল, মাধবী মুক্তি পেয়েছে, কিন্তু তার স্মৃতি চিরকাল রায়হানের সাথে থাকবে। রায়হান নিজের ডায়েরিতে লিখল, ভালোবাসা মানে হারিয়ে ফেলা নয়। ভালোবাসা মানে কাউকে সুখী দেখতে পারার ত্যাগ।